আমি অর্চিতা সিং। গুড আফটারনুন। আমি ইগনু রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 134 এর ইউনিট 11 নিয়ে আলোচনা করব। তবে তার আগে ইউনিট 10 এর দুটো বিষয় আরেকটু আলোচনা করে নিচ্ছি। একটা হচ্ছে দ্যাট ইজ দ্য লিগাল এইড, বা যাকে আমরা বাংলায় আইনি সহায়তা বলে থাকি। আইনি সহায়তা কাকে বলে সেটা আমাদের জানতে হবে। আইনি সহায়তা বলতে এমন একটা সিস্টেম বা ব্যবস্থাকে বোঝায় যেখানে অর্থনৈতিকভাবে বা ইকোনমিক্যালি যারা দুর্বল বা সমাজের যারা মার্জিনাল ক্লাস আছে বা মার্জিনাল ক্লাস অফ দ্য সোসাইটি অর্থাৎ সমাজের প্রান্তিক অংশের মানুষদের বিনামূল্যে বা স্বল্প খরচে সাধারণত আইনি পরামর্শ, সহায়তা এবং প্রতিনিধিত্ব প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ কেমন বলা যায়, অর্থাৎ আইনি সহায়তা বলতে আমরা আগে একটা সিস্টেমকে বোঝাবো বা ব্যবস্থাকে বোঝাবো যেটা সাধারণত অর্থনৈতিক ভাবে বা ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে বা মার্জিনালাইজড ক্লাস আছে তাদের সাধারণত বিনামূল্যে বা স্বল্প খরচে সাধারণত তাদের একটা আইনি পরামর্শ বা সহায়তা বা হেল্প এবং প্রতিনিধিত্ব প্রদান করা হয়ে থাকে। এর কি উদ্দেশ্য? এর উদ্দেশ্য হলো সকলের জন্য ন্যায় বিচারের সবার সুযোগ সুবিধা নিশ্চিত করা, অর্থাৎ যাতে সোশ্যাল জাস্টিসটা ঠিক মতো হয় সে ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া। এবং বলা হচ্ছে যাতে কোনো ব্যক্তি কখনো তার ইকোনমিক বা আর্থিক অব্যবস্থা বা ডিসএবিলিটির কারণে যদি তার কোনোভাবে যেন তার আইনি সুরক্ষা থেকে কখনোই বঞ্চিত না হয় বা ডিপ্রাইভড না হয়। এখন বলা হচ্ছে আইনি সহায়তার কি কি বৈশিষ্ট্য থাকে। লিগাল এইড তো বললাম কাকে বলে, এবার হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লিগাল এইড, অর্থাৎ আইনি সহায়তার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। প্রথমত বলেছিলাম স্বল্প খরচে বা বিনামূল্যে। সুতরাং বিনামূল্যে আইনি পরামর্শ এই ব্যাপারটার উপর এখানে ইম্পর্টেন্স দেওয়া হয়। আইনি সহায়তার অধীনে সাধারণত যারা সুবিধাভোগীরা রয়েছে তারা সাধারণত দেখা যায় যে বিনামূল্যে অনেক সময় আইনি পরামর্শ এবং গাইডেন্স বা কি পেয়ে থাকে, মানে গাইডেন্সটা পেয়ে থাকে। আইনি প্রতিনিধিত্ব। আইনি সহায়তার মাধ্যমে সাধারণত সমাজে যারা পুয়ার সেকশনস অফ দ্য সোসাইটি রয়েছে অর্থাৎ দরিদ্র এবং যারা ইকোনমিক্যালি সত্যি উইকার সেকশনস রয়েছে অর্থাৎ আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য আদালতে সাধারণত একেবারে ফ্রি অফ কস্ট বা বিনামূল্যে বা স্বল্প খরচে সাধারণত আইনজীবী নিয়োগের ব্যবস্থা করা হয়। তৃতীয়ত বলা হচ্ছে যে আর্থিক সহায়তা দান করা অর্থাৎ ইকোনমিক্যালি হেল্প, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে কিছু ক্ষেত্রে সাধারণত দেখা গেছে যে আইনি সহায়তার অধীনে সাধারণত আদালতে ফি, নোটারি চার্জ ইত্যাদি খরচাগুলোকে কভার করা হয়ে থাকে। এরপরে চতুর্থত যেটা বলা যায় সেটা হচ্ছে যে বিচার বিভাগীয় কমিশন বা সংগঠন। বিভিন্ন দেশে সাধারণত আমরা দেখতে পাই ভারতবর্ষের মতো বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র সারা পৃথিবীতে কি রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই জন্য বিভিন্ন দেশে বলা যায় যে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো যেগুলো রয়েছে সাধারণত দেখা যায় যে সেগুলিতে হ্যাভ টু গিভ দ্য প্রপার লিগাল লিগাল অ্যাডভাইস, অর্থাৎ সংস্থাগুলি সাধারণত আইনি সহায়তা প্রদান করে থাকে। যেমন বলা যায় উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভারতবর্ষে যেমন বলা যায় ন্যাশনাল লিগাল সার্ভিসেস এই কথাটা বলা হয় যা বিভিন্ন রাজ্যে এবং ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে অর্থাৎ বিভিন্ন রাজ্যে এবং জেলা পর্যায়ে সাধারণত আইনি সহায়তা দিয়ে থাকে বা তারা সে ব্যাপারে প্রচুর হেল্প করে থাকে। এবারে আমরা বলবো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লিগাল এইড, অর্থাৎ আইনি সহায়তার কি কি গুরুত্ব রয়েছে। অর্থাৎ আইনি সহায়তার উপরে যে বিষয়টির উপর সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় ইকুয়ালিটি বিফোর দ্য ল, অর্থাৎ ন্যায় বিচারের সমান অধিকার। এবং সেখানে বলা যায় যে এই লিগাল এইড বা আইনি সহায়তা
সমাজের দুর্বল হয়ে পড়া মানুষদের জন্য সাধারণত ন্যায় বিচার, প্রপার জাস্টিস তারা যাতে পেতে পারে, তার জন্য তারা ইকুয়াল রাইটস বিচার করে থাকে বা ভোগ করে থাকে। এটি নিশ্চিত করে যে অর্থের অভাবের কারণে অনেক সময় হয়তো এই ন্যায় বিচার থেকে তারা যেন কোনোভাবে কি না হয়, ডিপ্রাইভ না হয় বা বঞ্চিত না হয়। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিচার ব্যবস্থার সমতা। অর্থাৎ আইনি সহায়তা বা লিগ্যাল এডের কথা যদি আমাদের বলতেই হয়, তাহলে দেখা যায় যে এই জিনিসগুলোকেও কিন্তু কভার আপ করার প্রয়োজন আছে। সেখানে বলা হচ্ছে আইনি সহায়তা বলতে আমরা বিচার ব্যবস্থার সমতার কথাটা আনলাম কেন? আইনি সহায়তা সমাজে সাধারণত চেষ্টা করে সমাজে যাতে আইনি সমতা বা ইকুয়ালিটি বিফোর দ্য ল এই নীতিটা তারা ফলো করার চেষ্টা করে বা সোসাইটিতে এস্টাবলিশ করার চেষ্টা করে থাকে, যেখানে সকল ধরনের মানুষ রয়েছে এবং বলা যায় যে ধনী বা দরিদ্র, অর্থাৎ আমাদের সমাজবদ্ধ তো জীব, আমরা ভারতবর্ষী বলবো না, সব মানুষই সমাজবদ্ধ জীব এবং সোসাইটিতে সেখানে অনেক স্ট্র্যাটিফিকেশন দেখা যায় বা আহ, মানে স্ট্র্যাটিফিকেশন বা অনেকভাবে মানে অনেক বিভিন্ন স্তর ভিত্তিক দেখা যায়। সেই জন্য বলা হচ্ছে যে সেখানে যেন সব মানুষ ইকুয়ালিটি বিফোর দ্য ল হয়, অর্থাৎ সকল মানুষ যেন ধনী বা গরিব আইনসম্মতভাবে তারা তাদের রাইটস পেতে পারে বা অধিকার পেতে পারে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মানবাধিকার সুরক্ষা। আইনি সহায়তার মাধ্যমে সাধারণত দরিদ্র যারা, আমরা ভারতবর্ষের মতো দেশ যেখানে দেখা যায় যে বেশিরভাগ মানুষই কি রয়েছে পভার্টি লাইনের নিচে বিলং করে বা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আইনি সহায়তার মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে, মার্জিনাল যে পপুলেশন রয়েছে, তাদের মানবাধিকার সুরক্ষিত হয় বা সেটা সেভড হয়, প্রোটেক্টেড হয় এই লিগ্যাল এড থাকলে, এবং এটি আইনি প্রক্রিয়ায় তাদের প্রবেশাধিকার সাধারণত প্রদান করে থাকে। অর্থাৎ এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে প্রবেশাধিকার, অর্থাৎ সেই ব্যাপারটাও গুরুত্ব পেয়ে থাকে বা প্রদান করা হয়ে থাকে। এরপরে হচ্ছে সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ টু ইনক্রিজ দ্য কনসিয়াসনেস। আইনি সহায়তার মাধ্যমে সাধারণত দেখা যায় যে সাধারণ মানুষকে কি হচ্ছে তাদের অনেক সময় আইনগত অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন বা কনসাস করা হয়ে থাকে, যেটা বলা যায় যে তাদের মধ্যে তাদের মধ্যে এই মানসিকতাও থাকে যে সামাজিক সাম্য বিকাশ করতে হবে, ফ্লারিশ করতে হবে, এবং সেই জন্যই কিন্তু সাইমালটেনিয়াসলি টু ইনক্রিজ আওয়ার নলেজ বা সচেতনতা, কনসাসনেস এইটাও বাড়াবার প্রয়োজন আছে বলে মনে করা হয়। তাই সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বলা হচ্ছে আইনি সহায়তার মাধ্যমে সাধারণ মানুষকে তাদের আইনগত অধিকার, অর্থাৎ কি কি ল তাদের মেনে চলতে হবে, হোয়াট আর দেয়ার পাওয়ার সেটা তাদের ভালোভাবে জানতে হবে, হোয়াট আর দেয়ার রেসপন্সিবিলিটি দায়িত্ব কি আছে সেটাও সে সম্পর্কে ভালোভাবে জানতে হবে, এবং যা সামাজিক ন্যায় বিচারের একটা সহায়ক হিসেবে বিবেচিত হতে পারে। এরপরে বলা হচ্ছে যে ভালো দিকগুলো তো আমরা বললাম লিগ্যাল এডের, এইবার আমরা যেটা বলবো লিগ্যাল এডের যে চ্যালেঞ্জ গুলো তারা সম্মুখীন হচ্ছে, কিরকম সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে অপর্যাপ্ত সংস্থান। অনেক সময় দেখা গেছে যে সরকারি এবং বেসরকারি বলা যায় যে আইনি সহায়তা সংস্থাগুলির জন্য পর্যাপ্ত তহবিল বা সংগ্রহ না থাকার সংস্থা না থাকার কারণে তাই সঠিকভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় না বা প্রয়োগ করা যায় না। অর্থাৎ অপর্যাপ্ত সংস্থা, অনেক সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন আইনি সহায়তা কি রয়েছে সংস্থাগুলো রয়েছে, তাদের জন্য পর্যাপ্ত তহবিল বা সংগ্রহ না করার কারণে দেখা যায় যে সঠিকভাবে সেবা প্রদান করা যায় না। দ্বিতীয়ত যেটা বলা যায় দ্যাট ইজ দ্য সচেতনতার অভাব, ল্যাক অফ কনসিয়াসনেস। সেখানে বলা হচ্ছে সমাজের অনেক মানুষ আছে
যারা সাধারণত আইনি সহায়তা বা এই লিগাল এডের কনসেপ্টটাই কোনোদিন শোনেননি এবং সেখান থেকে যে সুযোগ সুবিধা পাওয়া যায় সেটাও তারা বিশ্বাস করে না। এবং সেখানে দেখা যায় যে যার ফলে তারা কিন্তু নিজেরাই নিজেদের ডিপ্রাইভ করে বা বঞ্চিত করে এবং এর ফলে তারা সেই সুবিধা থেকে অনেকখানি কি হয়ে থাকে, বঞ্চিত হয়ে থাকে। এরপর হচ্ছে বিচার প্রাপ্তি বিলম্ব। এটা তো একটা বিশাল ফ্যাক্টর যে বিচার প্রাপ্তি বিলম্ব। আইনি সহায়তার মাধ্যমে মামলা পরিচালিত হলে অর্থাৎ সেখানে অনেক সময় বিচার প্রাপ্তি প্রক্রিয়াটা কি হচ্ছে, অনেক সময় ধীর গতিতে চলতে থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে তাই ফলে হচ্ছে যা ন্যায় বিচার বা যেটা হচ্ছে সেক্ষেত্রে সেটা অনেক বেশি দেরি করে ফেলে বা বিলম্ব হয়। সুতরাং আমি যদি আইনি সহায়তা সম্পর্কে যদি খুব সুস্পষ্টভাবে খুব ছোট্ট করে বলা যায় তাহলে এইরকম বলা যেতে পারে যে আইনি সহায়তা সাধারণত সমাজে বা সোসাইটিতে ন্যায় বিচারের স্প্রেডার প্রসার এবং মানবাধিকারের সুরক্ষায় কি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। এটা নিশ্চিত করে বা এটা বলে যে সাধারণত যে আর্থিক দুর্বলতা কারোর জন্য ন্যায় বিচার পাওয়ার পথে কখনোই সেটা যেন অবস্ট্রাকল না হয়ে দাঁড়ায় বা বাধা হয়ে না দাঁড়ায়। আর্থিক দুর্বলতা থাকতে পারে কিন্তু তার জন্য কারো ন্যায় বিচারের ডিটারমিনিং ফ্যাক্টর গুলোকে কখনোই কি হচ্ছে যে ন্যায় বিচারের বিষয়টিকে অনেক বেশি ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয় এবং সেক্ষেত্রে বলছে সেগুলো যেন কোনো রকম অন্তরায় না হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে কোনো রকম যেন অবস্ট্রাকল ক্রিয়েট না করা হয় এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর আমরা যেটা বলবো দ্যাট ইজ গ্রাম ন্যায়ালয়। আচ্ছা, বলতে কি বোঝায় খুব ছোট ভাবে যদি বলি সেটা এভাবে বলা যায় যে গ্রামীণ এবং গ্রামাঞ্চলের যে আদালত গুলোকে রয়েছে সেইগুলোকেই সাধারণত গ্রাম ন্যায়ালয় বলা হয়ে থাকে, যা ভারতের গ্রামীণ তালিকায় জনগণকে ন্যায় বিচার প্রচার করার উদ্দেশ্যে কি করা হচ্ছে, স্থাপন করা হয়েছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এই আদালতগুলো সাধারণত ভিলেজ লেভেলে বা গ্রাম পর্যায়ে ছোটখাটো দেওয়ানি, ফৌজদারি মামলা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিচার করার ক্ষমতা থাকে। এরপর বলবো যে গ্রাম পঞ্চায়েত শব্দটা কোথা থেকে এসেছে সেটাও যদি লক্ষ্য করা যায়, দেখা যায় যে গ্রাম ন্যায়ালয় শব্দটি কোথা থেকে এসেছে। দেখা যায় যে গ্রাম ন্যায়ালয় শব্দটি বাংলায় গ্রাম আদালত বা গ্রামীণ আদালত থেকে এসেছে এবং এখানে এই আদালতগুলো এদের সাধারণ মানুষের নিকটস্থ রকম ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিস দেওয়ার এরা চেষ্টা করে এবং যদি না পারে সেক্ষেত্রে তারা হায়ার বডিকে ডেকে নেয়। আবার অনেক সময় উচ্চতর আদালতের উপর তারা অনেক সময় মামলার কি দিয়ে থাকে, মামলার চাপ চালিয়ে দেয়। এইবার আমরা যেটা বলবো ফাংশনস অফ দ্য কালেক্টর। এটাই হচ্ছে ইউনিট 11 এর শুরু। জেলা শাসক বা কালেক্টর হলো একটি জেলার সাধারণত প্রশাসনিক প্রধান হয়ে থাকে। কালেক্টরের কিছু গুরুত্বপূর্ণ কিছু রেসপন্সিবিলিটি বা দায়িত্ব রয়েছে এবং সেখানে তাদের কার্যাবলীও কিরকম সেটা দেখা দরকার। প্রথমত হচ্ছে ওই অনেকটা বিল পাওয়া যায়, একটা হচ্ছে রাজস্ব সংগ্রহ এবং সেক্ষেত্রে বলা হচ্ছে জেলায় সরকারি রাজস্ব থাকে। রাজস্ব সংগ্রহ এবং আর তদারকি করা কালেক্টরের প্রধান কাজ কর্ম হিসেবে বিবেচিত হয়ে থাকে। এরপর হচ্ছে ভূমি প্রশাসন। কালেক্টরের ভূমিকে তো মাপজোক করতে হয়, সুতরাং কালেক্টরের ভূমি জরিপ করা, ভূমি দখল করা বা জমি সংক্রান্ত যদি কখনো কোনো কনফ্লিকচুয়াল সিচুয়েশন আসে, বিবাদ জরিমানা করা এবং ভূমি সংস্কারের যত কাজ সেক্ষেত্রে সাধারণত তারা নেতৃত্ব দিয়ে থাকে। এছাড়া বলা হয় যে জেলা পুলিশের সাথে সমন্বয় করে কোঅর্ডিনেট করে আইন শৃঙ্খলা রক্ষা এবং জরুরি অবস্থার পদক্ষেপ গ্রহণ করে থাকে। জেলা পরিষদের সাথে সমন্বয় করে সাধারণত দেশে আইন শৃঙ্খলা রক্ষা বা একটা ডিসিপ্লিন ল মেনটেন করার চেষ্টা করা হয়ে থাকে।
এবং সেক্ষেত্রে বলা যাবে জরুরি অবস্থায় সংক্ষেপে এটা করা হয়, জরুরি অবস্থায় পদক্ষেপেও এক্ষেত্রে করা যেতে পারে। এছাড়া হচ্ছে বিকাশ এবং উন্নয়ন প্রকল্প। জেলার উন্নয়নমূলক যে সমস্ত কাজগুলি রয়েছে সেখানে বলা হচ্ছে, যেমন কি বলা যেতে পারে, রাস্তা নির্মাণ হতে পারে, পুকুর কাটা হতে পারে, স্বাস্থ্য সেবা, শিক্ষা হতে পারে, সামাজিক কল্যাণমূলক প্রকল্প, সমস্ত কিছু ব্যাপারটাকে করা হয়, তদারকি করা হয়। এবং সেই ক্ষেত্রে তাই বলা হচ্ছে বিকাশ এবং উন্নয়ন প্রকল্প। আচ্ছা, এরপর বলা হচ্ছে বিপর্যয় মোকাবিলা। সেখানে কি করা হয়ে থাকে, প্রাকৃতিক দুর্যোগ যেমন আমফান হয়েছিল বা এইরকম কিছু প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বিপর্যয়ের সময় দেখা গেছে যে সাহায্য প্রদান করা সেখানে এবং পুনর্বাসন করা, এই ব্যাপারটাকেও যথেষ্ট পরিচালনা করা হয়ে থাকে। অর্থাৎ হচ্ছে সাহায্য প্রদান এবং পুনর্বাসন সক্রিয় পরিবেশন করে থাকে। এরপর হচ্ছে নির্বাচন পরিকল্পনা। সেখানে হচ্ছে জেলার সমস্ত নির্বাচনী ব্যয় অর্থাৎ আয় ব্যয় হিসেব, এবং সেখানে বলা হচ্ছে যে ক্রমশ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে যাতে পরিচালনা হয় সে ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে জনপ্রশাসন এবং সামাজিক কল্যাণ। জেলায় সাধারণত যে নাগরিকরা রয়েছে তাদের কল্যাণে বিভিন্ন ধরনের অনেক সময় বেনিফিট দেওয়া হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন ধরনের, যেমন ধরনের জেলার সমস্ত নির্বাচনীয় কার্য এমন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে পরিচালনা করার উপরে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও হচ্ছে নির্বাচন পরিকল্পনা, মানে জেলার সমস্ত নির্বাচন প্রক্রিয়া সেগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে তার জন্যই কিন্তু এটা করা হয়েছে। এছাড়াও বলা হচ্ছে জনপ্রশাসন ও সামাজিক কল্যাণ। জেলার সাধারণ নাগরিকদের কল্যাণে সাধারণত কি করা হয়, বিভিন্ন ধরনের সরকারি যে সুবিধা এবং সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি, এই ব্যাপারগুলোর উপরে ভীষণ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এরপর বলা হচ্ছে যে এছাড়াও কালেক্টর এইসব কার্যাবলী সাধারণত দক্ষতার সাথে কালেক্টররাই করে থাকে। সেখানে জেলা সার্বিক প্রশাসনিক কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার দরকার নেই। জেলা সার্বিক প্রশাসনিক কার্যক্রমের দ্বারাই কিন্তু নেতৃত্ব দিয়ে থাকে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে বিভাগীয় কমিশনের কি ক্ষমতা এবং কার্যাবলী রয়েছে। আমরা যাব, জেলা শাসকের কথায় যাব, সবই যাব, কিন্তু তার আগে এটা একটু বলে দিই। হ্যাঁ, ডিপার্টমেন্টাল হেড, ঠিক আছে। বিভাগীয় কমিশনারের প্রধান যে প্রাইম সাসপেক্ট প্রধান কাজ হলো একজন সংযোগকারী অফিসার, অর্থাৎ লিয়াজো যে অফিসার রয়েছে সেখানে কমিশনার একদিকে এখানে কি বলে সংযোগকারী অধিকার কি হচ্ছে যে অফিসার হিসেবে গুরুত্ব দেওয়া গেছে। এবং শুধু তাই নয়, দেখা গেছে যে কমিশনার একদিকে রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট, এবং অন্যদিকে জেলা প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসন, এই দুইয়ের মধ্যে সাধারণত কোঅর্ডিনেট করা, সমন্বয় সাধন করা, এই ব্যাপারগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর হচ্ছে নির্বাচন পরিকল্পনা। জেলার সমস্ত নির্বাচনী কার্য যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে পরিচালনা করা। এরপর হচ্ছে জনপ্রশাসন এবং সামাজিক কল্যাণ বা সোশ্যাল ওয়েলফেয়ার। জেলার সাধারণ নাগরিকদের কল্যাণে কিছু কিছু সরকারি সুযোগ সুবিধা বা সামাজিক নিরাপত্তামূলক কোনো কাজ সাধারণত পরিচালনা করে থাকে। অর্থাৎ জেলার সাধারণ নাগরিকদের কল্যাণে কিছু কিছু সরকারি সুবিধা বা সরকারি ও সামাজিক নিরাপত্তামূলক কাজ করে থাকে। এই কারণে কালেক্টরের এইসব কার্যাবলী দক্ষতার সঙ্গে একজনকে তো পালন করতেই হবে, এবং তারই নাম হচ্ছে কালেক্টর। জেলার সার্বিক প্রশাসনিক কার্যপ্রক্রিয়ায় তার সম্পূর্ণ একটা কি থাকে, দায় দায়িত্ব থাকে। এরপর আমরা বলবো বিভাগীয় কমিশনারের ক্ষমতা এবং কার্যাবলী। বিভাগীয় কমিশনের হোয়াট আর দ্য প্রাইম ফাংশন অফ দ্য ডিপার্টমেন্ট কোঅর্ডিনেটর। বিভাগীয় কমিশনারের প্রধান কাজ হচ্ছে তিনি অ্যাক্ট অ্যাজ এ লিয়াজো অফিসার,
অর্থাৎ তিনি একজন সংযোগকারী অফিসার হিসেবে সাধারণত কি হয়ে থাকে, লিয়াজো অফিসার হিসেবে সাধারণত নিয়োজিত হয়। এবং সেখানে হচ্ছে কমিশনের একদিকে সাধারণত স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার, এবং অন্যদিকে সাধারণত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা জেলা প্রশাসন, এই দুয়ের মধ্যে চেষ্টা করা হয় যে সমন্বয় সাধন করে দেওয়া এবং উভয় পক্ষের ভর কি হচ্ছে যে কথা সমর্থ করে দেওয়া এবং উভয় পক্ষের ভর লাঘব করে এই ব্যাপারটার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে বিভাগীয় কমিশনারের প্রধান কি কাজ হচ্ছে? বিভাগীয় কমিশনারের প্রধান কাজ হলো একজন সংযোগকারী অফিসার, অর্থাৎ একজন লিয়াজো অফিসারের প্রয়োজন হয়ে থাকে। কমিশনার এই একদিকে রাজ্য সরকার, অন্যদিকে যে জেলা প্রশাসন বা আবেদন, এই দুইয়ের মধ্যে কোঅর্ডিনেট করার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুজনের মধ্যে সমন্বয় সাধন এবং অন্যদিকে আবার জেলাও তার কর্তব্য কিছুটা বজায় রাখছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমন্বয় সাধন করে এবং উভয় পক্ষের ভার লাঘব করা যেতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে জেলা স্তরে। বিভিন্ন স্তরে যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো রয়েছে সেগুলো দেখা গেছে যে রূপায়ণের জন্য বিভিন্ন দপ্তরের মধ্যে সাধারণত একটা সমন্বয়, একটা সমন্বয় সাধন এবং প্রয়োজনে বিভাগীয় কমিশনার এই সমন্বয় সাধনের কাজটা করে থাকে। অর্থাৎ জেলা স্তরে বিভিন্ন দপ্তরের মধ্যে যাতে কি হয়ে থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে কর্মসূচির মধ্যে বিভিন্ন যাতে সমন্বয় সাধন স্থাপন করা যায় সেই বিষয়টির উপরেও গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে অনেক বড় বড় কি রয়েছে, জেলা শাসক রয়েছে বা জেলা শাসকের রয়েছে এবং তারা দেখা যায় যে তারা কিন্তু এইভাবে ছোটখাটো কনসার্ন দ্বারা কখনোই নিয়োজিত হন না। তারা সাধারণত আইএএস অফিসারদের সেক্ষেত্রে নিযুক্ত হতে দেখা যায়। বিভাগীয় কমিশনারগণ এরপর যদি হয়, সেখানে বিভাগীয় কমিশনারগণ বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত সুদীর্ঘ অভিজ্ঞতার অধিকারী করেন। এই সময় অভিজ্ঞ ও দক্ষ কমিশনার সাধারণত জেলা শাসকের ফ্ল্যাট ফিলোসফার এবং গাইড, অর্থাৎ জেলা প্রশাসকের বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক হিসেবে অনেক ভূমিকা রয়েছে, অনেক ভূমিকা পালন করা হয়ে থাকে। ভারতবর্ষ যেহেতু একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে বিবেচিত হয়ে থাকে, সুতরাং ভারতে জনকল্যাণকর রাষ্ট্র যে রয়েছে তার যে আইডিওলজি সেটা অ্যাকসেপ্ট করা আদালতে, সেটা হচ্ছে যে ব্যবস্থাকে ফলপ্রসূ করার ব্যাপারে সাধারণত দেখা যাচ্ছে ভারতে জনকল্যাণকর রাষ্ট্রীয় আদর্শ গৃহীত হওয়ার ফলে রাষ্ট্রের যে কাজকর্ম আছে যেমন বেড়েছে সেই অনুপাতে সেক্ষেত্রে দেখা গেছে যে সরকারের কাজকর্মের পরিমাণ এবং পরিধিও প্রসারিত হয়েছে। তাই এই অবস্থা বিভিন্ন স্তরে সাধারণত কাজকর্মের তত্ত্বাবধান করা অত্যন্ত জরুরি রয়েছে এবং দেখা যায় যে দিল্লি কমিশনারগণ এই দায়িত্ব সাধারণত পালন করে থাকে। এরপরে বলা হচ্ছে যে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে ফলপ্রসূ করার ব্যাপারে বিভাগীয় কমিশনারগণ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এদের বিপুল একটা অভিজ্ঞতা থাকে বা এক্সপেরিয়েন্স থাকে, সুতরাং বিপুল অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে একদিকে তারা যেমন গ্রামীণ যে অটোনমি রয়েছে, ভিলেজ অটোনমি রয়েছে, তো গ্রামীণ যে স্বায়ত্তশাসন বা ব্যবস্থা রয়েছে বিপুল অভিজ্ঞতার ভিত্তিতে একদিকে তারা গ্রামীণ স্বায়ত্তশাসন কর্তৃপক্ষের কার্যাবলী সেটাকে তারা সুপারভাইজ করে, তত্ত্বাবধান করে বা পরিচালনা অনেক সময় কন্ডাক্ট করে থাকে এবং অন্যদিকে পঞ্চায়েত রাজ সম্পর্কে রাজ্য সরকারকে ঐশী পরামর্শ দিয়ে থাকে। এক্ষেত্রে বলতে গিয়ে শ্রেয়া মাহেশ্বরী বিভাগীয় কমিশনারকে কতগুলো রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বা কার্যাবলী বা অ্যাক্টিভিটির কথা উল্লেখ করেন। প্রথমত বলা হয়েছে বিভাগীয় কমিশনাররা হচ্ছে সাধারণত সংশ্লিষ্ট বিভাগের রাজস্ব প্রশাসনের প্রধান, অর্থাৎ ডিপার্টমেন্টাল যিনি কালেক্টর তিনি কিন্তু ওই বিভাগের সাধারণত কালেক্টর হয়ে থাকে এবং প্রধান ও জেলা কালেক্টরের কোনো নির্দেশের বিরুদ্ধে কখনো কি করা যায় না, কোনো আদালতের শুনানি হবে এমন করা যায় না।
এখন হচ্ছে যে বিভাগের এখানে সুতরাং তত্ত্বাবধান বা সমন্বয় সাধন করা একটা বিরাট দায়িত্বের মধ্যে এসে পড়ে। কোনো কোনো রাজ্যে সাধারণত বিভাগীয় কমিশনারের উপরে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং পৌর প্রশাসন সম্পর্কে দায়িত্বভারও অর্থাৎ মিউনিসিপাল রিলেটেড যে সমস্ত ধরো অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেগুলোর দায়িত্বভারও তাকে গ্রহণ করতে দেওয়ার ক্ষেত্রে বলা যায়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে বিভাগের অন্তর্গত যাবতীয় বলা হচ্ছে ভূ সংক্রান্ত কমিশনাবলী সাধারণত কি হচ্ছে সেখানে দেখা যায় যে তার সব কার্যবলী তারপর তিনি নজর রাখেন। আচ্ছা, বিভাগীয় অন্তর্গত যাবতীয় যেমন সামগ্রীর উপর তিনি নজর রাখেন। যেমন ধরো কিছুদিন আগে সুন্দরবনে হয়েছিল এরকমই অঞ্চল ছিল সেখানে যাতে সবাই ত্রাণ পায় সেই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এছাড়া বলা হয় যে পুলিশ প্রশাসনের সংক্রান্ত প্রতিবেদনগুলিকেও আবার পরীক্ষা করা প্রয়োজন আছে। বিভাগীয় কমিশনারকে কখনো কখনো ঘুরে ঘুরে সাধারণত পরিদর্শকের রেসপন্সিবিলিটি বা ইন্সপেক্টরের রেসপন্সিবিলিটিটা পালন করতে হয়। বিভাগীয় অন্তর্গত ও সাধারণত বিভিন্ন পদাধিকারী যারা রয়েছে তাদের কারণের জন্য অনেক সময় সংহতি সাধনের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা সাধারণত কি করা হয়ে থাকে পালন করে থাকে এই কমিশনার। সুতরাং বলা যায় যে গণতান্ত্রিক আদর্শের সঙ্গে মানুষকে বা সাযুজ্য রেখে বিভিন্ন সরকারি পদাধিকারীদের কথা বলা হয় যাতে জনগণের কাছে সম্পর্ক বা রিলেশনটা ভালো হয় এবং সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু তারই উপর পড়ে, বিভাগীয় কমিশনারের উপর নয়। সুতরাং এই কথাগুলো জিনিসগুলো ঘাটতে ঘাটতে আমরা একটুখানি ইতিহাসে পেছন দিকে চলে যাই। মুঘল আমলের কথা বলি। মুঘল যুগের সম্রাট আকবর তার বিশাল সাম্রাজ্যকে নিয়ে রক্ষণাবেক্ষণ সুবিধার্থে প্রদেশ বা সুবা সৃষ্টি করেন। এটা প্রতিটি কয়েকটি প্রত্যেকটি বিভাগে কয়েকগুলিকে স্বয়ং সম্পূর্ণ বিভক্ত করে। এমন করে শাসক প্রতিটি সরকারকে শাসন করতে সরাসরি বলা যায় যে কয়েকটি পরগনায় কিন্তু সম্পর্ক ভালো ছিল না এবং সেখানে সকল শাসনকালে কাবেরী পৌর শাসিয়ার এবং ব্রিটিশরা নেতৃত্বে হলো জেলা সংগ্রাহক বা ডিস্ট্রিক্ট কালেক্টর হয়ে থাকে। অর্থাৎ হচ্ছে সাধারণত মোট কথায় বলা যায় যে জেলা শাসকই সাধারণত ডিস্ট্রিক্ট কালেক্টরের ভূমিকাটা কি করে থাকে পালন করে থাকে। জেলা প্রশাসনের যে দায়িত্ব থাকে একজন জেলা আধিকারিক যিনি ডেপুটি কমিশনার বা জেল কলাকার পরিচিতি লাভ করে থাকেন। এই আধিকারিক প্রকৃতপক্ষে সাধারণত বলা হয় যে সরকারের কাছে চক্ষু কর্ণ বায়ু এবং চক্ষু কর্ণ বর্ণ এগুলোর উপরে কাজ করে থাকে। এখন হচ্ছে জেলা প্রশাসকের এই কর্তৃত্ব বা ক্ষমতা আজকের দিনে দেখা গেছে যে খুব দিনকে দিন বৃদ্ধি পেয়েছে এবং সামগ্রিকভাবে রাজ্য সরকারের যারা টিচার রয়েছে বা প্রতিনিধিরা রয়েছে তিনি দীর্ঘদিন থেকে জেলা প্রশাসনের একটা কেন্দ্র বিন্দুতে পরিণত হয়ে গেছে। এরপর বলা যায় জেলা প্রশাসন তিনি কি হলো জেলা প্রশাসনের তো জেলা শাসকের বিপাক দায়িত্ব থাকে। সুতরাং তিনি হচ্ছেন আমাকে এক কথায় যদি বলতে হয় প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী। জেলা প্রশাসনের কাজকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই বিষয়টির উপর বা সেই দায়িত্বের উপর বেশি গুরুত্বটা রয়েছে। এরপর বলা যায় যে জেলা প্রশাসনে কারা নিয়োজিত হয়ে থাকে। জেলা শাসকেরা সাধারণত দেখা গেছে যে ভারতীয় প্রশাসন অর্থাৎ পিত্তকের মধ্যে থেকে নিযুক্ত হয়ে থাকে। তবে রাজ্যের রাষ্ট্রকৃত বা স্টেট সিভিল সার্ভিস থেকেও নিয়োজিত করা যেতে পারে। জেলা শাসককে কিন্তু তাকে প্রমোশন পেতে হবে। জেলা শাসকগণ রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত থাকে এবং দেখা যায় যে শর্তাবলী নির্ধারণ এবং বিবর্তনের উপরে গুরুত্ব দেওয়া হয়।
যেগুলো সেক্ষেত্রে সেই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর বলা হচ্ছে জেলা শাসক কি কি কাজ করে থাকে বা তার ভূমিকাটাই কি হয়ে থাকে। জেলার মুখ্য কি রয়েছে মুখ্য অফিসার হিসেবে জেলা শাসককে যে কাজগুলো করতে হয় সেক্ষেত্রে সেগুলো হলো, এক নম্বর হচ্ছে জেলার অন্তর্গত যে গেজেটেড অফিসার্স রয়েছে তাদের কার্যক্ষেত্রে আবার পোস্টিং দেওয়া যেতে পারে এবং বদলি এবং ছুটির মঞ্জুর করা। দ্বিতীয়ত, গভর্নমেন্ট পলিসি বা সরকারি যে নির্দেশ রয়েছে সেগুলোকে ঠিকমতো অ্যাক্টিভেট করা বা কার্যকর করা। তৃতীয়ত, বলা যায় যে জেলার যে বাৎসরিক আয় ব্যয় হিসেব রয়েছে সেখানে দেখা যায় যে সেই হিসেবে বা বাজেট বা জেলার বাৎসরিক আয় ব্যয় হিসেবে বা বাজেট পেশ করা। এরপর বলা হচ্ছে যে জেলার মধ্যস্থ বিভিন্ন যে সরকারি বিভাগগুলো রয়েছে সেখানে দেখা যায় যে মধ্যস্থ সেখানে সেগুলোর ব্যাপারে কি করা হচ্ছে, বদলি এবং সুপারিশ করা হয়। এরপর বলা হচ্ছে যে সরকারি নির্দেশ কার্যকর করা, জেলার বাৎসরিক আয় ব্যয় হিসেব বা একটা বাজেট প্রস্তুত করা, জেলার মধ্যস্থ বিভিন্ন সরকারি বিভাগের কাজকর্মের মধ্যে একটা কোঅর্ডিনেশন আনা বা একটা সমন্বয় সাধন করা, জেলার প্রোটোকল অফিসারদের নিয়ে কাজ করানো। এছাড়া বলা হচ্ছে যে বিভিন্ন স্থায়ী প্রতিষ্ঠানের সভাপতি বা সদস্য হিসেবে কাজ করা, এছাড়াও আদব সুপারি হিসেবে কাজ করা। এছাড়া বলা হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে জনসাধারণের কিন্তু সবই যে ভালো গুণ আছে তা তো নয়, প্রশাসনের বিরুদ্ধে জনসাধারণের কিছু কিছু অভিযোগও থাকতে পারে। কি কি অভিযোগ থাকতে পারে, যেমন জেলার মধ্যে অবস্থিত এবং নবীন যারা অফিসার থাকে সাধারণত সেই সমস্ত অফিসারদের বলা হচ্ছে যে যেরকম বলা যায় যে সেই সম্পর্কে অভিযোগ দেওয়া এবং সেই সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করা। সুতরাং দেখা যায় যে জেলার মধ্যে সেখানে বলা হচ্ছে যে প্রশাসনের বিরুদ্ধে জনসাধারণের যদি অভিযোগ থাকতেই পারে সে ব্যাপারে কিন্তু প্রশাসনকে ওয়াকিবহাল হতে হবে এবং তাকে সুযোগ্য ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়াও বলা যায় যে জেলার মধ্যে অবস্থিত সাধারণত নবীন অফিসারদের কাজকর্ম এবং আচার আচরণ সম্পর্কে ট্রেনিং দেওয়া বা পরিদর্শন করা হয়ে থাকে, প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়ে থাকে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কালেক্টর হিসেবে। জেলা শাসক কালেক্টর হিসেবে যে কাজগুলি করে থাকে সেগুলি হলো একরকম ল্যান্ড রেভিনিউ বা ভূমি রাজস্ব, এবং বলা হচ্ছে যে ব্যান্ডেল কর এবং অন্যান্য সরকারি কি হচ্ছে প্রাপ্য আদায় করা, ভূমি রাজস্ব, দ্বিতীয়ত ভূমি রাজস্ব চ্যালেঞ্জ করা এই ভূমি রাজস্ব, এছাড়া অন্যান্য সরকারি যে সমস্ত কাজকর্মগুলো হয় সেগুলো থেকে যে প্রাপ্য সে প্রাপ্যকে আদায় করা। তৃতীয়ত বলা হয় প্রাকৃতিক বিপর্যয়ের দরুন ফসলের মাঝে মাঝে দারুণ ক্ষতি হয়ে যায়, সুতরাং সেই ক্ষতির হিসেব করা এবং সেই ক্ষেত্রে অল্টারনেটিভ বা ত্রাণের জন্য একটা সুপারিশ করা। এছাড়া বলা হয় যে বৃষ্টিপাতের পরিমাণ, শস্যের উৎপাদন ইত্যাদি বিষয়ে যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট সংগ্রহ করা, প্রয়োজনে সেটাকেও অ্যাকসেপ্ট করে নেওয়া, অধিগ্রহণ করা। জেলার এবং মহকুমার ট্রেজারিতে তত্ত্বাবধান করা। এছাড়া বলা যায় যে কৃষি আয়কর এগ্রিকালচারের যে কর ট্যাক্স সেটা নির্ধারণ করা, আর একটা হচ্ছে স্ট্যাম্প আইনের কথা বলা হয়েছে এবং স্ট্যাম্প আইন বলা হয়ে থাকে। সরকারি পরিচালনাধীন এস্টেটস পরিচালনা করা। ভূসম্পত্তির যে বোর্ড রয়েছে সেই বোর্ডকে ঠিকমতো বা ভূসম্পত্তির বোর্ড সম্পত্তির যে রেকর্ড রয়েছে তাকে ঠিকমতো প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা। এছাড়াও বলা হচ্ছে যে এই যে ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কারের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি যেন বাস্তবে ঠিকমতো ইমপ্লিমেন্টেড হয় বা সুষ্ঠু রূপায়ণ করা। এরপরে আমরা যেটা করবো দ্যাট ইজ হচ্ছে ম্যাজিস্ট্রেট, অর্থাৎ কালেক্টর হিসেবে একটা ভূমিকা আছে,
বা তার আগে আমরা যেটা তোমার কালেক্টর হিসেবে একটা ভূমিকা রয়েছে, যেমন আমরা বললাম, তেমনি আবার একটা হচ্ছে যে জেলা শাসকের হিসেবে কিছুটা ভূমিকা আছে। নিয়োগের ক্ষেত্রে যেমন বলেছিলাম যে জেলা শাসকরা সাধারণত ভারতীয় প্রশাসন কর্তৃপক্ষে অর্থাৎ আইএস এর মাধ্যমে নিয়োজিত হয়ে থাকে। তবে রাজ্যের যারা রাষ্ট্রবিত্তক রয়েছে, এবার হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সিভিল সার্ভিস হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে সেখানে পদোন্নতি ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং এটা কিন্তু মনে রাখা প্রয়োজন আছে। আচ্ছা, কালেক্টর হিসেবে এবার কি কাজ করতে পারে? আমরা তো ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে বেশি পড়ছি। সেখানে দেখা যাচ্ছে যে জেলা শাসক কতগুলো কাজ করতে পারে। এরকম করতে পারে, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউটা নেওয়া, ভূমি রাজস্ব এবং প্যানেল কর, অর্থাৎ হচ্ছে যে ক্যানেল গুলো চলছে খাল এবং অন্যান্য সরকারি প্রাপ্য ইত্যাদি, এই ব্যাপারগুলো কালেক্টর হিসেবে কাজ হচ্ছে, সেগুলোকে ঠিকমতো আদায় করা। দ্বিতীয়ত বলা হচ্ছে যে প্রাকৃতিক বিপর্যয়ের দরুন অনেক সময় ফলে তার ফল বলবো না, ফসল, সেটার হচ্ছে একটা বিরাট ক্ষতি হয়ে যায় এবং তার ফলে কি হচ্ছে, তার ফলে সেখানে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের দরুন ফসলের ক্ষতির পরিমাণ অভাবনীয় হয়ে থাকে এবং সেই জন্য অল্টারনেটিভ বা কিছু ব্যবস্থা সুপারিশ করা। তারপরে হচ্ছে বৃষ্টিপাতের যে পরিমাণ বা শস্যের উৎপাদন ইত্যাদি বিষয় কিন্তু কি হওয়া, তথ্য সংগ্রহ করা। ঠিক আছে। চতুর্থত বলা যেতে পারে যে প্রয়োজনে যদি প্রয়োজন করে করা হয়, তবে এইরকম জিনিস বা ভূমিকে কি করা হচ্ছে, অ্যাকসেপ্ট করে নেওয়া বা অধিগ্রহণ করার কথা বলা হচ্ছে। এছাড়াও যেটা বলা যায়, জেলার ও মহকুমার যে ট্রেজারি রয়েছে, সেই ট্রেজারিকে ঠিকমতো সুপারভাইজ করা। এছাড়াও বলা হয় কৃষি আয়কর নির্ধারণ করা, অর্থাৎ ট্যাক্স। আমাদের দেশে আছে যে এগ্রিকালচার ল্যান্ড কিনলে ট্যাক্স দিতে হয় না, এটা ঠিক নয়। কৃষি আয়কর নির্ধারণ করা। এছাড়াও বলা হচ্ছে স্ট্যাম্প আইন যেটা হয়, সেটাকে ঠিকমতো এনফোর্স করা বা বলবৎ করা। এছাড়াও সরকারি পরিচালনাধীন এস্টেটস পরিচালনা করা। তারপরেরটা বলা যায় ভূ সম্পত্তির যে রেকর্ড রয়েছে, সেই রেকর্ডকে ঠিকমতো প্রিজার্ভ করা। ভূমি সংস্কারের কর্মসূচি, সেখানে হচ্ছে প্রপার ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ বলা যায় ভূমি সংস্কার কর্মসূচি সাধারণত সুষ্ঠু রূপায়ণের কথা বলা হয়েছে। তাহলে আরেকবার বলে দিই, তাহলে কি বলা যেতে পারে, সেটা হচ্ছে যে কালেক্টর হিসেবে, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তার কি কাজ আরেকবার করে বলে দিচ্ছি, যেহেতু ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে আমাদের এটাই খুব বেশি ভাবে আছে, সেই জন্য বলছি। একটা হচ্ছে ভূমি রাজস্ব, তারপর হচ্ছে ক্যানেল কর, মানে বিভিন্ন ক্যানেল আছে, তো ক্যানেল কর অন্যান্য সরকারি প্রাপ্য ঠিকমতো আদায় করা। দ্বিতীয়ত বলা যায় যে প্রাকৃতিক বিপর্যয়ের দরুন ফসলের অনেক সময় লাভসান ক্ষতি হয়ে যায়, সুতরাং সেক্ষেত্রে সেটা ক্ষতিপূরণটাকে আদায় করা। তৃতীয়ত এবং ত্রাণ এবং হচ্ছে ত্রাণের জন্য সুপারিশ করা, যেমন আবহাওয়ার হিসেবে ত্রাণ এটা দরকার ছিল, সেটার জন্য সুপারিশ করা হয়ে থাকে। তৃতীয়ত বলা যায় যে প্রাকৃতিক বিপর্যয়ের দরুন ফসলের অনেকটা ম্যাসিভ ক্ষতি হয় এবং হিসাব করা এবং তার জন্য অল্টারনেটিভ ত্রাণের জন্য কি করা, প্রপোজাল দেওয়া বা সুপারিশ করা। এছাড়াও বলা যায় বৃষ্টিপাতের পরিমাণ, শস্যের উৎপাদন ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা, অর্থাৎ কয়েক বছর ধরে কতটা বৃষ্টিপাত সেখানে হয়েছে এবং কতটা শস্য উৎপাদন হয়েছে, এই ব্যাপারগুলোর উপরে গুরুত্ব দিয়ে সেখানে যথেষ্ট ঠিকমতো তথ্য বা ডকুমেন্ট সংগ্রহ করা। প্রয়োজনে যদি হয় কোনো ভূমিকে নিয়ে নিতে পারা বা রক্ষা করা, ভূমি অধিগ্রহণ করা। তারপরে বলা হচ্ছে যে জেলার এবং মহকুমার ট্রেজারিকে, অর্থাৎ যে হিসেবপত্র যারা রাখে তাকে তত্ত্বাবধান করে, ট্রেজারি ব্যাপারটা কিন্তু সুপারভাইজ করবে। এছাড়াও বলা হচ্ছে যে কৃষি থেকে যে আয়কর হয়, অর্থাৎ কৃষি আয়কর কি বলা হচ্ছে, যে সেটাকে ঠিকমতো ডিটারমাইন করা। এছাড়াও বলা হয় যে স্ট্যাম্প আইন, আমরা দেখি না যে স্ট্যাম্প আইন দিতে হয়, সুতরাং সেই স্ট্যাম্প আইনকে ঠিকমতো এনফোর্স করা বা বলবৎ করা। সরকারি পরিচালনাধীন যে এস্টেটস আছে, সেগুলোকে ঠিকমতো পরিচালনা করা।
ভূসম্পত্তির যে রেকর্ড রয়েছে সেকে ঠিকমতো সংরক্ষণ করা বা প্রিজার্ভ করা। এছাড়া ভূমি সংস্কারের কর্মসূচির একটা কি হচ্ছে প্রপার রূপায়ণ বা ইমপ্লিমেন্টেশন করা, এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট হিসেবে কি ক্ষমতা তাদের রয়েছে। ম্যাজিস্ট্রেট হিসেবেও জেলা শাসকের প্রধান আরো কিছু ক্ষমতা রয়েছে। কিরকম ক্ষমতা রয়েছে? এক হচ্ছে জেলার যে ডিসিপ্লিন সেটাকে ঠিকমতো প্রিজার্ভ করা, অর্থাৎ জেলার আইন শৃঙ্খলাকে ঠিকমতো প্রোটেক্ট করা বা রক্ষা করা, এবং দেশে যে পুলিশ বাহিনী রয়েছে সেই পুলিশ বাহিনীকেও ঠিকমতো কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত বলা হচ্ছে অধস্তন ম্যাজিস্ট্রেটের কাজকর্ম তত্ত্বাবধান করা এবং হচ্ছে নিয়ন্ত্রণ করা। এছাড়াও বলা যেতে পারে যে অপরাধ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন সরকারের কাছে ঠিকমতো পেশ করা। চতুর্থত বলা যায় বন্দীদের অপরাধমূলক কাজ মানে অপরাধমূলক হুকুম সংক্রান্ত করার জন্য কি হচ্ছে সেখানে বলা হচ্ছে যে হুকুম সংক্রান্ত আবেদন বিচার করা এবং শর্তাধীনে যদি সম্ভব হয় জামিন দিয়ে বন্দীদের মুক্তি দেওয়া। গ্রামে চৌকিদারদের নিয়োগ করা এবং শৃঙ্খলা জনিত কারণে বা ডিসিপ্লিন কারণে সেখানে ঠিকমতো প্রপার পানিশমেন্ট দেওয়া। এছাড়া বলা হচ্ছে যে পাসপোর্ট এবং ভিসার জন্য সুপারিশ করা এবং বিদেশিদের গতিবিধির উপর যথেষ্ট ভালোভাবে নজর রাখা। বছরে অন্তত একবার জেলার অন্তরগুলো থানা যেগুলো রয়েছে সেই থানাগুলোকে ঠিকমতো কি করা, তাকে সুপারভাইজ করা বা পরিদর্শন করা। এছাড়াও বলা হচ্ছে বছরে অন্তত একবার জেলার অন্তর্গত থানাগুলো যেগুলি রয়েছে সেগুলোকে ঠিকমতো পরিবর্তন করা বা তার কিছুটা মডিফিকেশন করা। এছাড়া বলা হয় যে পাসপোর্ট এবং ভিসার জন্য ঠিকমতো প্রপোজাল দেওয়া, সুপারিশ করা এবং বিদেশিদের যে গতিবিধি রয়েছে তাকে ঠিকমতো প্রিজার্ভ করা বা মানে গতিবিধির উপরে যথেষ্ট নজর রাখা হয়ে থাকে। এছাড়া বলা হয়েছে যে বছরে অন্তত একবার জেলার অন্তর্ভুক্ত যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোকে ঠিকমতো কি করা, পরিবর্তন করা। বছরে অন্তত একবার জেলার অন্তর্গত যে থানাগুলো রয়েছে সেগুলোকে যদি পরিবর্তনটা মানে ইন্সপেক্ট করা, পরিদর্শন করা। বন সৃজনে যে ফরেস্ট ডেভেলপমেন্টের কথা বলা হয়, অর্থাৎ বন সৃজন প্রকল্প অনুমোদন করা এবং প্রয়োজনের গতবৃত্তি কি হচ্ছে যে স্বচ্ছ গতির কি দেওয়া হচ্ছে, অনুমতি দেওয়া বা কমিশন দেওয়া। তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য যে সম্প্রদায়গুলো রয়েছে সেই সম্প্রদায়ের জন্য তারাও তো এককালে কি হচ্ছে 47 সালে আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছি, খুব আছে, কিন্তু এই উপজাতি সম্প্রদায় বলো, অনুন্নত সম্প্রদায় বলো, তারা যাদের এবং তাদের যারা ফ্রিডম ফাইটার ছিল তাদের প্রপারলি কি হচ্ছে সংবর্ধনা দেওয়া এবং সার্টিফিকেট প্রদান করা। জেলার অন্তর্গত যাবতীয় নির্বাচন বা ইলেকট্রাল ফর্ম সম্পর্কিত যে কাজ রয়েছে, বন সৃজন প্রকল্প, ফরেস্ট্রি ডেভেলপমেন্ট সেটাকে অনুমোদন করা এবং প্রয়োজনে সেখানে যদি খুব ঝুয়ালচুকু হয়ে যায় তাহলে সেখানে গাছ কাটার কি দেওয়া, সুপারিশ করা, অনুমতি দেওয়া। এছাড়া বলা হচ্ছে তপশিলি জাতি, উপজাতি এবং অনুন্নত সম্প্রদায় এবং স্বাধীনতা সংগ্রামীদের জন্য ঠিকমতো সার্টিফিকেট প্রদান করা। জেলার অন্তর্গত যাবতীয় নির্বাচন সংক্রান্ত কাজকে কি করা, নিয়ন্ত্রণ করা এবং হচ্ছে তত্ত্বাবধান করা। ঠিক আছে, এই ব্যাপারগুলোর উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, এছাড়াও বলা যেতে পারে যে জেলার অন্তর্গত যাবতীয় নির্বাচন সংক্রান্ত কাজকর্ম, অনেক সময় ইলেকট্রাল বিভিন্ন কাজকর্ম থাকে, সেগুলোকে ঠিকমতো সুপারভাইজ করা বা তদন্ত করা। জেলার যে সরকারি যে উকিল আছে তাদের ঠিকমতো নিয়োগ করা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জেলার উন্নয়ন আধিকারিক হিসেবে তারা কি কাজ করে, মানে ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে বললাম। এরপরে হচ্ছে উন্নয়নমূলক কাজকর্মে কি করে থাকে, সেখানেও জেলা শাসকের কি ভূমিকা রয়েছে।
বলা হচ্ছে যে জেলার সমস্ত রকম ডেভেলপমেন্ট যে কর্মসূচি বা উন্নয়নমুখী কর্মসূচি রয়েছে সেগুলোকে ঠিকমতো কন্ডাক্ট করা বা পরিচালনা করা, বাস্তবায়নের ব্যবস্থা করা ও উন্নয়নের কর্মসূচির পথে প্রতিবন্ধকতাগুলি যেটা রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে দূরে দূরে তাকে সরিয়ে রেখে তার অগ্রগতিটাকে ঠিকমতো এগিয়ে নিয়ে যাওয়া বা সুনিশ্চিত করা। এছাড়াও বলা যায় যে জেলার মধ্যে রাজ্য সরকারের মুখ্য একজন গণসংযোগকারী অফিসার হিসেবে কাজ করা ও জেলার অধিবাসীদের সঙ্গে সাধারণত দেখা যায় যে ভীষণভাবে একটা ইন্টিমেট রিলেশন বা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে অন্যান্য কি কি কাজ রয়েছে। সেখানে বলা হচ্ছে জেলার অন্তর্গত বিভিন্ন লোকসভা এবং বিধানসভা নির্বাচন কেন্দ্রে রিটার্নিং অফিসার হিসেবে জেলা শাসককে অনেক সময় দায়িত্ব পালন করতে হয় বা ডিস্ট্রিক্ট কালেক্টরকে সেই দায়িত্ব পালন করতে হয়। জেলা স্তরে নির্বাচনের যাবতীয় কাজকর্ম তিনি সাধারণত সুপারভাইজ করে থাকেন এবং বিভিন্ন অঞ্চল থেকে ডকুমেন্ট আনতে হয়, ইত্যাদি সংগ্রহ করেন এবং সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার বডির কাছেও সেগুলোকে তিনি আলাদা করে পাঠিয়ে দেন। এখন বলা হচ্ছে জেলা শাসক বা কালেক্টর এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম, অর্থাৎ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এবং জেলা শাসকের মধ্যে কি সম্পর্ক রয়েছে। এখন বলা হচ্ছে যে জেলা শাসক এবং পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান বিশেষ করে দেখা যায় যে স্পেসিফিক্যালি ভারতের গ্রামীণ যে প্রশাসন রয়েছে, ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তার যে ডেভেলপমেন্ট আছে সে ব্যাপারে তারা সাধারণত উন্নত গুরুত্বপূর্ণ ভূমিকা সাধারণত পালন করে থাকে। এই দুই সংস্থা সাধারণত একে অপরের প্রতি কোঅর্ডিনেশন বা সমন্বয় রেখে কাজ করে, যা দেশের যে ভিলেজ বা রুরাল এরিয়া রয়েছে সেগুলোর সার্বিক অলরাউন্ড ডেভেলপমেন্টের উপর ভীষণ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়াও হচ্ছে যে বিপর্যয় মোকাবিলা, যেটা আগেও বলেছিলাম যে জেলার মধ্যে যদি ওই আমফানের মতো সুন্দরবনের মতো জায়গায় যেমন কোনো যদি প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ ঘটে সেগুলোকে ঠিকমতো ট্যাকল করা বা মোকাবিলা করা এবং সেখানে রিহ্যাবিলিটেশন অর্থাৎ পুনর্বাসনের উপরেও যথেষ্ট গুরুত্ব দেওয়ার কথা বলা হয়ে থাকে। এছাড়াও হচ্ছে ঠিকমতো টু কন্ডাক্ট দ্য ইলেকশন অর্থাৎ নির্বাচন পরিচালনা করা। সেখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলার মধ্যে নির্বাচন কাজকর্মকে ঠিকমতো কন্ডাক্ট করা, বিশেষ করে সাধারণ যে নির্বাচন জেনারেল ইলেকশন হয় সেই সাধারণ নির্বাচন বা স্থানীয় নির্বাচনগুলি সাধারণত খুব প্রপারলি সুষ্ঠু এবং তাকে যাতে পিসফুলি করা যেতে পারে সে ব্যাপারটার উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়। এবারে বলা হচ্ছে যেটা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলো সাধারণত তাহলে কি বলা যায়, গ্রামীণ ভারতের পৃথিবীর যে অটোনমাস অ্যাডমিনিস্ট্রেশনের তো একটা সাক্ষ্য হিসেবে এটাকে আমরা বলতে পারি। সুতরাং এই পঞ্চায়েতি রাজ সম্বন্ধে যদি বলতে হয় তাহলে দেখাতে হয় যে পঞ্চায়েতি রাজ তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল বা তিনটে ভাগে বিভক্ত ছিল। কিরকম বিভক্ত ছিল, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা গ্রাম স্তরে যেটা রয়েছে একেবারে লোয়ার লেভেলে, দ্বিতীয়ত হচ্ছে পঞ্চায়েত সমিতি রয়েছে সেটা রয়েছে মধ্য স্তরে, আর থার্ডলি সব থেকে উঁচু স্তরে রয়েছে জেলা পরিষদ। পঞ্চায়েতি রাজের প্রধান কাজগুলো, এরপর তো আমি দুটো মেলাবো, তার আগে বলে নিই পঞ্চায়েতি রাজের প্রধান কাজগুলির মধ্যে কি রয়েছে। এক হচ্ছে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য স্থানীয় বিভিন্ন পরিকল্পনা তৈরি করা এবং বাস্তবে সেটাকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করা বা বাস্তবায়ন করা। ঠিক আছে। দ্বিতীয়ত বলা যায় যে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং শিক্ষা দান করা, অর্থাৎ স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে গ্রামীণ জনগণের জন্য স্থানীয় পরিকল্পনা তৈরি করা এবং তাকে ঠিকমতো প্রপারলি ইমপ্লিমেন্টেশন করা। এছাড়াও বলা যায় এখন বলা যায় এই জন্য প্রাইমারি হেলথ যে সেন্টার গুলো আছে না সেই হেলথ সেন্টার গুলোকে অনেক বেশি উন্নয়নের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং দেখা যায় যে প্রাইমারি হেলথ সেন্টার গুলোতে ভিড় প্রচন্ড হয়ে থাকে, অনেক কম খরচায় কারণ কি হচ্ছে যে সেখানে গুরুত্ব দিয়ে বিষয়টিকে মানা হয়।
দ্বিতীয়ত বলা হচ্ছে গ্রামীণ অবকাঠামো বা পরিকাঠামো যেটা রয়েছে, অর্থাৎ ভিলেজ যে স্ট্রাকচার রয়েছে তার ডেভেলপমেন্ট বা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাস্তা, সেই কারণে যে বেসিক যে স্ট্রাকচার গুলো রয়েছে, যেমন রাস্তা, তারপরে হচ্ছে পানীয় জল, সেচ ব্যবস্থা ইত্যাদি হচ্ছে সমস্ত আবার উন্নয়নের কি হচ্ছে কাজ বা এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে যে বেকারত্ব এবং দারিদ্র্য দূরীকরণ এবং আর্থিক উন্নয়ন। আমাদের একটা ভাবতেই হবে যে ভারতবর্ষ হচ্ছে ভীষণভাবে জনবিস্ফোরণমূলক দেশ বা হাইলি পপুলেটেড কান্ট্রি, বা জনগণের মানে পপুলেটেড বললেও হবে না, সেখানে যে পপুলেশন এক্সপ্লোরেশন হ্যাঁ, এক্সপ্লোশন এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ জনবিস্ফোরণের উপর। গ্রামীণ এলাকার মানুষদের জন্য সাধারণত কি তৈরি করা, কর্মসংস্থান তৈরি করে এবং তাদের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে বেশি সাহায্য দান করা বা সহায়তা দান করা। এরপরে যেটা বলা যায় যে সামাজিক কল্যাণ, সব থেকে বেশি কি হচ্ছে সোশ্যাল কল্যাণের উপর গুরুত্ব দিয়ে থাকে। সেখানে দরিদ্র এবং প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য সামাজিক অনেক সুরক্ষা প্রদান করতেই হবে এবং তাদের জন্য সরকারি সুযোগ সুবিধাকেও কি হচ্ছে গুরুত্ব দিতে হবে এবং সেক্ষেত্রে তবেই কি হচ্ছে সমাজ এগিয়ে যাবে। এরপরে আমরা যেটা লাস্ট টপিক করবো সেটা হচ্ছে জেলা শাসক ও পঞ্চায়েতি রাজের মধ্যে সম্পর্ক। জেলা শাসক এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির মধ্যে সম্পর্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ, এবং তারা একে অপরের উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। জেলা শাসক সাধারণত পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা করার কাজে জেলা লোকপাল সাধারণ পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির কার্যক্রম এবং অবধি করে থাকে এবং দেখা যায় যে তাদের সাথে পরামর্শ করেও কাজ করে থাকে। সুতরাং বলা যায় যে জেলা শাসক এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সম্পর্ক দরকার, ভালো সম্পর্ক দরকার, কারণ তারা একে অপরের উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট। জেলা শাসক সাধারণত পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির কি হচ্ছে কার্যক্রমকে অনেকটাই কি করে থাকে, অ্যাকসেপ্ট করে নেন এবং তাদের সাথে সবসময় পরামর্শ করে চলেন এবং সেই ব্যাপারটাকেও তিনি সুপারভাইজ করে নেন। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি তাদের যে নিজ নিজ এরিয়া রয়েছে বা এলাকায় রয়েছে, সেই নিজ নিজ এলাকার স্থানীয় সমস্যাগুলোকে ফার্স্টলি আইডেন্টিফাই করে এবং সেগুলি সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ করা, যা পরে জেলা শাসক দ্বারা সাধারণত দেখা যায় যে অনুমোদিত এবং বাস্তবায়িত হয়। জেলা শাসক সাধারণত পঞ্চায়েতি রাজ্যের প্রতিষ্ঠানগুলোর কি হচ্ছে কার্যক্রমের উপরে কিন্তু প্রচন্ডভাবে সুপারভাইজ করে বা কার্যক্রমের উপর নজর রাখে। আচ্ছা, এছাড়া বাজেট বরাদ্দ করে এবং প্রয়োজনে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা উন্নয়নমূলক কাজের জন্য সাধারণত প্রশাসনিক বা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্পের কথা বলা হয়ে থাকে। এছাড়া তারা পঞ্চায়েত নির্বাচনগুলি পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধ পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। জেলা শাসক এবং পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলো সুতরাং এর আগেও কথাটা আরেকবার রিপিটেশন করেছে, একে অপরের সাবস্টিটিউট বা তথ্যের পরিপূরক হিসেবে কাজ করে থাকে। জেলা শাসক জেলার সুতরাং অলরাউন্ড ডেভেলপমেন্ট, অলরাউন্ড অ্যাডমিনিস্ট্রেশন, সার্বিক প্রশাসন এবং বিকাশের দায়িত্বে থাকলেও পঞ্চায়েতি রাজ যে সিস্টেম রয়েছে সেটা হচ্ছে গ্রামের জনসাধারণের কাছে পৌঁছে যায় এবং দেখা যায় যে গ্রামের জনগণের কাছে পৌঁছে তারা স্থায়ী সমস্যাগুলি সমাধানের লক্ষ্য করে কাজ করে। এই সমন্বিত প্রচেষ্টা গ্রামীণ ভারতের সার্বিক উন্নয়নের উপরেও যথেষ্ট এই ছবি প্রতিফলিত হয়ে থাকে। সুতরাং এই দেখা যাচ্ছে যে মোটামুটি বলা যায় জেলা শাসকের ভূমিকা। তাই জেলা শাসককে যথেষ্ট কিন্তু কি হতে হবে, শক্ত হতে হবে। শুধু তাই নয়, জেলা শাসক যেমন কর আদায় করবে, জনসাধারণকেও সুখে শান্তিতে রাখবে, এই ব্যাপারটা তার নিজস্ব এলাকায় সেই ব্যাপারটার উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়ে থাকে।
সুতরাং এগুলোকে আমাদের কি করা যেতে হয়, মনে রাখতে হয় এবং আহ, বলা যেতে পারে যে এত ধরনের যে কাজ জেলা শাসককে করা, এতগুলো কাজ বললাম বা বলা হলো, সেগুলোর ক্ষেত্রে একটাই বলা যায় যে এত ধরনের কাজের পাহাড় তাকে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে সেগুলো বাস্তবে কতখানি কার দ্বারা কতটা প্রয়োগযোগ্যতা হবে সে ব্যাপারেও কিন্তু একটা কি রয়েছে, জিজ্ঞাসার চিহ্ন সেক্ষেত্রে রয়েছে। সুতরাং চেষ্টা তাহলেও আমরা বলবো জেলা শাসকের আগে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা আজকে অনেক পরিবর্তিত হয়ে গেছে। বর্তমানে জেলা শাসকের যদি ক্ষমতা দেখা যায় বা দেখা যায় সেটা অনেকখানি পরিবর্তিত হয়ে এবং অনেক মডিফিকেশন, অনেক সংস্কার এসেছে, যার জন্য জেলা শাসকের কাজকর্ম যেমন হয়তো ওনার দিক থেকে কিছুটা সোজা হলেও সহজ হলেও জেলা শাসকের দায়িত্বভার আরো রেসপন্সিবিলিটি আরো কিন্তু প্রচুরভাবে বৃদ্ধি পেয়েছে। সুতরাং দেখা যায় যে আজকের দিনে তাই জেলা শাসকের একটা কোশ্চেন বা ডিস্ট্রিক্ট কালেক্টরের একটা কোশ্চেনই আসে যে জেলা শাসকের পরিবর্তিত ভূমিকা বা চেঞ্জিং রোল অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই ব্যাপারটা ডিস্ট্রিক্ট কালেক্টর, এই ব্যাপারটার উপরে যথেষ্ট কি দেওয়া হয়, ইম্পর্টেন্স দেওয়া হয়ে থাকে বা গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সুতরাং এই বিষয়গুলোর উপরে বিশালভাবে জোর দেওয়া হয়েছে। ও আরেকটা কথা বলে দিই যে অনেক সময় আমি একটা কথা বলেছিলাম না কালেক্টর হিসেবে, সেখানে একটা পয়েন্ট বলেছিলাম প্রয়োজনে জমি অধিগ্রহণ করা, অর্থাৎ তাকে অ্যাকসেপ্ট করে না। অর্থাৎ কি হচ্ছে যে করা এবং জেলার ও মহকুমার যে ট্রেজারি রয়েছে তাকে ঠিকমতো সুপারভাইজ করা এবং কৃষি আয়কর নির্ধারণ করা। এছাড়া বলা হচ্ছে স্ট্যাম্প আইন সেটাকেও ঠিকমতো কি করা, বলবৎ করা। সরকারের পরিচালনাধীন এস্টেট পরিচালিত হয় সে ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর একটা বলা হচ্ছে যে ভূসম্পত্তির রেকর্ড যেটা রয়েছে, মানে প্রত্যেকের জমি তার নথিপত্র রেকর্ড, ওই জন্য মিউটেশন এই ব্যাপারগুলোর প্রশাসনকে গুরুত্ব দেওয়া হয়, সেই রেকর্ড ঠিকমতো সংরক্ষণ করা। আর একটা হচ্ছে ভূমি সংস্কার যে কর্মসূচি রয়েছে তাকে ঠিকমতো কি করা, ঠিকমতো সুষ্ঠু রূপায়ণ করা, প্রপার ইমপ্লিমেন্টেশন করা। এই জন্য ব্যাপারটাগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আর একটা বলে নিই, ম্যাজিস্ট্রেট হিসেবে সেখানে যে জেলার আইন শৃঙ্খলা বা ডিসিপ্লিনকে ঠিকমতো রক্ষা করা। আর পুলিশ বাহিনী আছে বলেই তাকে হিসেবে ব্যবহার করবো সেটা না, পুলিশ বাহিনীকে ঠিকমতো কন্ট্রোল করা বা নিয়োগ করা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে অধস্তর ম্যাজিস্ট্রেটের যারা ধরো অধস্তর লোয়ার ম্যাজিস্ট্রেট রয়েছেন বা আর একটু ছোট, সেখানে বলা যায় যে তাদের কাজকর্মকে ঠিকমতো কি করা, প্রিজার্ভ করা বা তত্ত্বাবধান করা। অপরাধ সংক্রান্ত যে সমস্ত জেলায় ধরো কিছু প্রতিবেদন মানে এসেছে সেগুলো ঠিকমতো সরকারের কাছে পেশ করা। এছাড়াও বন্দীদের অপরাধ সংক্রান্ত যে মুখগুলো রয়েছে আবেদন সেটাকে বিচার করা এবং ৭০ দিনে বন্দীদের মুক্তি দেওয়া। এছাড়াও বলা হচ্ছে গ্রামের চৌকিদারদের নিয়োগ এবং নিয়োগ ও শৃঙ্খলা জনিত তারা ঠিকমতো ডিসিপ্লিন মেনটেন করছে কেন সে ব্যাপারটা দেখা, যদি এটা ভঙ্গ করেন তবে তাদের শাস্তি দেওয়া। পাসপোর্ট এবং ভিসার জন্য সুপারিশ করা এবং বিদেশিদের গতিবিধির উপর নজর রাখা, এই ব্যাপারটাকে উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সেখানে হচ্ছে বছরে অন্তত একবার জেলার অন্তর্গত যে থানাগুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করা বা পরিবর্তন করা। বনসৃজন প্রকল্পে সেখানে দেখা যায় যে সেখানে বনসৃজন প্রকল্পকে ঠিকমতো অ্যাকসেপ্ট করা, অনুমোদন করা এবং বিদেশিদের যে গতিবিধি রয়েছে তাদের সেটার উপরে কি দেখা, সাধারণত নিস্তব্ধ রাখা বা থানাগুলো পরিদর্শন করা বছরে অন্তত, নিস্তব্ধ না, বছরে অন্তত একবার করে জেলার অন্তর্গত থানাগুলোকে ঠিকমতো পরিদর্শন করা। এছাড়াও বলা হচ্ছে বনসৃজন প্রকল্প, যাতে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই কথাটা বলা হয়, সেখানে বনসৃজন প্রকল্পকে ঠিকমতো ম্যাটেরিয়ালাইজ করা বা অনুমোদন দেওয়া এবং প্রয়োজনে গাছ কাটার জন্য বা ছাগল হয়ে গেলে সেক্ষেত্রে সেটাকে অনুমতি দেওয়া, কেটে দেওয়া। এছাড়াও তপশিলি জাতি উপজাতি এদের জন্য সার্টিফিকেটের মতো প্রদান করা, জেলার অন্তর্গত যাবতীয় নির্বাচন সংক্রান্ত কাজকে কি করা, কাজ করাকে নিয়ন্ত্রণ করা এবং তাকে সুপারভাইজ করা। আর জেলার সরকারি উদ্যোগ ওইগুলো ঠিকমতো সেগুলোকে প্রপারলি মেনটেন করা।
সুতরাং এই হচ্ছে মোটামুটি আজকে যেটা ইউনিট 11 সেই ব্যাপারটার উপর আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করলাম। আর পঞ্চায়েতি রাজের সঙ্গে ডিস্ট্রিক্ট কালেক্টর বা জেলা শাসকেরও যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটাও আমরা আজকে আলোচনা করে ফেললাম। দুটোরই খুব গুরুত্বতা বা ইম্পর্টেন্স রয়েছে। সুতরাং 34 এর ইউনিট 11 এই ব্যাপারটার উপরে গুরুত্ব দিয়ে আলোচনাটা হলো। আজ এখানেই শেষ করছি। নমস্কার।